আমরা মনে করিয়ে দিতে চাই, আমাদের ক্রাইসিস যদি চট্টগ্রাম হয় ভুলে যায়েন না, আপনাদেরও কিন্তু একটা চিকেন নেক আছে। সুতরাং চট্টগ্রামে ডিস্টার্ব করলে চিকেন নেক কিন্তু ডিস্টার্ব করব। নষ্ট যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে। আল্লাহর ওয়াস্তে আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান। আমরা চাই ভারত তার কফিনের যেই শেষ পেরেকটা এখনো বাকি আছে সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায়, ইনশাআল্লাহ 20 কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পেরেকটা মেরে দেবে ইনশাআল্লাহ। কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 60টা নতুন রাষ্ট্র নির্মিত হবে, আমরা জানিয়ে দিচ্ছি। বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সামনে পরপর দুটো ভিডিও রাখবো। ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলে রাখতে চাইছি, বাংলাদেশ রীতিমতো ভারতকে হুঙ্কার দিচ্ছে। রীতিমতো তারা কিন্তু আমাদের উত্তেজিত করছে যাতে কিছু করা যায়। বাংলাদেশের একজন নেতা, অনেকে বলছে সে জামায়াতে ইসলামেরই নেতা, আপনারা ভিডিওটি দেখলে পরে বুঝতে পারবেন, তিনি বলছেন যে ভারত যদি আমাদের দেশে অশান্তি করে আমরাও ভারতে গিয়ে অশান্তি করব। সাহসটা ভাবুন। আরেকজন, সে ছাত্র নেতাই হবে হয়তো, সে তার প্রেস কনফারেন্সে বলছে ভারত যদি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করে তাহলে পরের দিনই ভারতবর্ষের মানচিত্র থেকে 7টি জায়গা নিজের আলাদা দেশ বানিয়ে নেবে। এই 7টি জায়গা মানে কিন্তু 7 সিস্টারের কথা বলা হচ্ছে। কারণ বাংলাদেশ থেকে এর আগেও আমরা গত কয়েকদিনে এরকম একটা আওয়াজ পেয়েছি যে 7 সিস্টার টুকরো টুকরো করে দেব। অলরেডি মিজোরামে গন্ডগোল, মণিপুরে গন্ডগোল, চারিদিক থেকে কিন্তু গন্ডগোলের আবহ, কখনো বাংলাদেশ কখনো মায়ানমার থেকে কিন্তু ফান্ডিংটা ঘুরে আসছে এবং প্রচুর কিন্তু উগ্রপন্থী ঢুকে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সচেতন ভারতবাসী হিসাবে মনে হয় শান্তির বার্তা এবং চুপ করে থাকাই ভালো। কারণ এরা উগ্রবাদী, এরা নিজেরা বলছে এক্সট্রিমিস্টের কথা, এরা নিজেরা এক্সট্রিমিস্ট। না হলে মমতা ব্যানার্জির বক্তব্য নিয়েও এরা বলে যে ক্ষমা প্রকাশ করুন। সাহসটা ভাবুন যে ভারতের যদি সবকিছু বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ কোথায় চলে যাবে জানে না। বাংলাদেশের মানুষের নাভিশ্বাস হয়ে যাচ্ছে, যেখানে সবজির দাম থেকে সবকিছু বেড়েই চলছে, তারা যুদ্ধের ঘোষণা করছে যে ভারত অ্যাটাক করুক, ভারত কেন হস্তক্ষেপ করছে। আমরা এই ভিডিওর মারফত সবাইকে বলবো এই ভিডিওটি এত শেয়ার করো, ভারতবর্ষ খালি একটা স্টেপ নিক, আদানিকে দিয়ে ইলেকট্রিসিটি বন্ধ করে দিক এবং নেপাল থেকে যে ইলেকট্রিক বাংলাদেশ পায়, মাঝখানে ভারতবর্ষ আছে, সেটাকে লাইনটাকে কেটে দিক, অন্ধকারে চলে যাক, তারপরে এরা বুঝতে পারবে। এত সাহস এরা পাচ্ছে কোথা থেকে? আমরা মনে করি যে 20 জানুয়ারি যেহেতু ডোনাল্ড ট্রাম্প শপথ নেবে, তার আগে জো বাইডেনের এবং মোহাম্মদ ইউনূসের সরকারের লাস্ট স্টেপ এটা, এবং সেই জন্যই জামাতে ইসলাম থেকে চলে যায় চায়নায় গিয়ে মিটিং করতে যে ভারতকে কিভাবে বিভক্ত করা যায়। এই হচ্ছে এদের আইডিয়া। প্ররোচনায় পা দেবেন না, দুটো বক্তব্যই ভালো মতন শুনুন এবং নিজের মাথাটাকে শান্ত রাখুন। পর্যন্ত যতগুলো উপাসনালয় যেই ফরম্যাটে ছিল, 47-এর পরে ভারত পাকিস্তান ভিন্ন হয়ে যাবার পরে এগুলো অবিকৃত থাকবে, এগুলোকে কোনো ধ্বংস করা যাবে না, নষ্ট করা যাবে না। এটি 1947 সালেই ভারতের মীমাংসা এবং তাদের সুপ্রিম কোর্টের রায় আছে। আমাদের বন্ধু বলছিল, আপনারা শুনছিলেন, বাংলাদেশে ভারত যতবার যে কোনো ক্রাইসিস তৈরি হয় তারা 3টি কার্ড নিয়ে মাঠে নামে। প্রথমত সংখ্যালঘু, এরপরে আদিবাসী, এরপরে সর্বশেষ তারা জঙ্গি কার্ড খেলে। বাংলাদেশের মানুষ গত 17 বছরের ফ্যাসিবাদের আমলেও এত বেশি রাজনৈতিক সচেতন হয়ে উঠেছে, আমরা অবাক হয়ে যাই। এই কোনো কার্ডই আর বাংলাদেশের মানুষকে তারা আর এখন খেলে তারা কোনো ফায়দা নিতে পারছে না। আপনাদেরকে শুধু আমরা মনে করিয়ে দিতে চাই, গত 3 দিন আগের নিউজ আপনারা নিশ্চয়ই জানেন যে আজমির শরীফ দখলের একটি নতুন পায়তারা শুরু হয়েছে। যেই আজমির শরীফ ভারতের শুধু মুসলমানদের নয়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সারা পৃথিবীর অগণিত দেশ থেকে আপনারা জানেন যে আজমির শরীফে মানুষ ঘুরতে আসে এবং সেখানে শ্রদ্ধা জানাতে আসে। সেই আজমির শরীফের দখলের পায়তারা হিসেবে, ষড়যন্ত্র হিসেবে আপনারা জানেন যে সেখানে ইতিমধ্যে একটি মামলা করা হয়েছে যে আজমির শরীফে নাকি একসময় শিব মন্দির ছিল।
আপনারা এখন আপাতত এটাকে খুবই মনে করতে পারেন এটা হাস্যকর, এটা কোনোদিন হবে না। এটা কেন হাস্যকর নয় এবং কোন যুক্তিতে বাবরি মসজিদের মতো আজমির একদিন শিব মন্দির হয়ে যাবে, এটা আপনাদেরকে আমরা বুঝিয়ে বলবার চেষ্টা করব। শুধু আপনাদেরকে আমাদের কনসার্ন জানিয়ে রাখি, আগামী 20শে ডিসেম্বর আজমির নিয়ে ভারতের আদালতে শুনানি হবে। যেই মামলাটা করা হয়েছে যে আজমিরে নাকি এর আগে মন্দির ছিল, সেটার উপরে তারা এখন মামলা করা হয়েছে এবং সেই মামলার শুনানি হবে আগামী 20শে ডিসেম্বর ভারতের আদালতে। আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং জানাতে চাই, আজমির শরীফ দখলের যদি এই ষড়যন্ত্র ভারত রাষ্ট্রীয় মদদে করতে দেয় এবং করে, এটার কি পরিমাণ বাজে পরিণতি হবে এটা যদি এখনও তারা না জানে, তারা এইসব বাজে কাজ করতে করতে তারা অঘোষিত রাজ্য বাংলাদেশকে বানিয়ে ফেলেছিল, তারা সিকিম বানানোর পথে চলে গিয়েছিল। তার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীন সার্বভৌম প্রতিরোধের কারণে তাদের সমস্ত ফলাফল তারা কিন্তু শূন্য হয়ে গেছে, বঙ্গোপসাগরে ভেসে গেছে। তারা যদি বাংলাদেশ থেকে কিভাবে পাত্তারি গুটিয়ে পালিয়েছে এখনও যদি তারা শিক্ষা গ্রহণ না করে, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারত রাষ্ট্রের সীমানা কোন পর্যন্ত গিয়ে থামবে এটা আমরা মনে করিয়ে দিতে চাই। ফাঁকে আপনাদেরকে বলে রাখি, আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাতে এবং ভারতীয় উস্কানির মাধ্যমে জানতে পারি এটা কতটুকুন ভেরিফাইড, কতটুকুন অথেন্টিক, এটা মিডিয়ার বন্ধুরা নিশ্চিত করবেন। কিন্তু আমরা ইনফরমালি জানছি ভারত নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবার জন্য তারা তাদের সীমান্তে তাদের সেনা বাড়িয়েছেন, তাদের শক্তি জোরদার করছেন, তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে। এই ন্যারেটিভগুলোকে শক্তিশালী করবার জন্য তারা ভুলফর কিছু টিভি চ্যানেল থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা শোনাচ্ছেন। আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই, আল্লাহর ওয়াস্তে আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান। আমরা চাই ভারত তার কফিনের যেই শেষ পেরেকটা এখনো বাকি আছে সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায়, ইনশাআল্লাহ 20 কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পেরেকটা মেরে দেবে ইনশাআল্লাহ। কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 60টা নতুন রাষ্ট্র নির্মিত হবে, আমরা জানিয়ে দিচ্ছি। ভারত বাংলাদেশে, দক্ষিণ এশিয়ায় ভারত এখনো এই অখণ্ডতা নিয়ে থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয়, এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে। যদি ভারতের অখণ্ডতা রক্ষা করতে হয়, আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করতে শিখুন। আওয়ামী দালাল ফ্যাসিবাদের চোখে বাংলাদেশকে দেখতে আপনারা বন্ধ করতে শিখুন। জনতার চোখে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম চোখে বাংলাদেশকে পড়তে শিখুন। আপনারা এখনো যাকে আশ্রিত করে রেখেছেন, লেন্দুব দর্জির ছোট বোন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে আশ্রিত রেখেছেন, তার পরামর্শে যদি বাংলাদেশে আক্রমণ চালান, 20 কোটি জনতার রক্তের উপর দিয়ে আপনি ভেসে যাবেন। আপনি যেই সেনা এখানে ডিপ্লয় করবেন, পাঞ্জাব কাশ্মীর বসে আছে, কোন সময় সেনা বাংলাদেশে ঢুকবে আর তখন পাঞ্জাব আর কাশ্মীর নতুন স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে। আমরা উস্কানি দেই না, আমরা 7 সিস্টার্সের কথা বলতে চাই না, তবে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি কেউ হামলা করে, তাহলে যেভাবে ভারত 1971 সনে বাংলাদেশের মুক্তির জন্য এগিয়ে এসেছিল, অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য পৃথিবীর অনেক দেশ এগিয়ে আসবে আমরা বিশ্বাস করি। এবং ভারত যদি সাহস থাকে তারা হামলা করে দেখাকে আমরা বললাম ইনশাআল্লাহ। কারণ আমরা ইতিমধ্যে শহীদ, আমাদের আর মরে যাওয়ার কোনো ভয় নাই। শহীদদেরকে যাদের অবস্থান, যারা বেঁচে আছে গোরস্থানের মধ্যে, তাদেরকে আপনারা আর কবরের আর লাশের ভয় দেখায়েন না। আমরা লক্ষ লক্ষ ফাঁসির আসামি বাংলাদেশে বাস করি, এদের বুকের তাজা রক্তের উপর দিয়ে ভারতকে এখানে আক্রমণ চালাতে হবে। সুতরাং বাংলাদেশের, এবং আপনারা অভূতপূর্বভাবে দেখেন, ভারত এতদিন যেই মাইনরিটি কার্ড খেলেছে, আমাদের জগন্নাথ হলের ভাইয়েরা পরশু ভারতের তাবেদারির বিরুদ্ধে মিছিল নিয়ে ভারতের মুখে যেই চপেটাঘাত করেছে, এখনো যদি আক্কেল জ্ঞান থাকে তাদের তওবা করে বাসায় ফিরে যাওয়া উচিত, তওবা করে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া উচিত এবং জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন করে বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা উচিত। আমরা আপনাদের প্রতিবাদ স্বরূপ জানাতে চাই, আজমির ষড়যন্ত্রে যেই তারা কাজ করছে, একই সাথে আপনারা দেখেন বাংলাদেশের মিডিয়াকে প্রশ্ন করতে চাই, আপনারা গতকালকে একটা মিডিয়া নিউজ করেছেন যে যুক্তরাজ্য নাকি বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। ভাই, আল্লাহর ওয়াস্তে মিডিয়াওয়ালাদের ভাইদেরকে বলি,
হয়তো ফ্যাসিবাদের দালালি ছাড়েন অথবা একটু পড়াশুনো করে নিউজ করেন, কি সাংবাদিকতা করেন যে আপনাদের চেয়েও আমরা এগুলো ভালো বুঝি। প্রত্যেকটা ফরেন পলিসি তাদের রাষ্ট্রের এম্বাসিতে তাদের যে ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটের একটা অংশ থাকে কোন পাঁচটা ঝামেলা। সাজেকে একটা ঝামেলা হয়েছে, সাজেককে দেখানো হয়েছে যে সেইখানে এখন ভ্রমণে ঝামেলা আছে। সাজেককে পুরো বাংলাদেশ বানাই ফেললেন আপনারা। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা কেন নিউজ করলেন না? গত 24শে নভেম্বর, এর মানে আজ থেকে 10 দিন আগে, ভারতের উত্তরপ্রদেশে সম্বল শাহী মসজিদে হিন্দুত্ববাদীরা পাথর মেরে 4 জন মুসলমানকে হত্যা করেছে। আজ থেকে মাত্র 10 দিন আগে সেখানে ইস্যু কি ছিল? সেখানেও তারা বেশ কিছুদিন আগে মামলা করেছিল। ওটাও নাকি একসময় শিব মন্দির ছিল, সম্বল শাহী মসজিদ। এবং উত্তরপ্রদেশের সম্বল শাহী মসজিদ ভারতের প্রধান 5টা মসজিদের একটা। সেখানে যারা জরিপ চালাতে গেছে, সেই জরিপ চালানোর অবস্থায় তারপরে হিন্দুত্ববাদীরা তারা সেখানে মুসলমানদের উপর আক্রমণ করেছে এবং 4 জন মুসল্লি জায়গায় শহীদ হয়েছে তাদের ইট এবং পাথরের আঘাতে। এবং আপনাদেরকে জানাতে চাই, এই সম্বল মসজিদের ইমামকে 1976 সনে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছিল ভারতে। আপনারা মিডিয়া এখন পর্যন্ত তা বলেন নাই। আমরা আপনাদেরকে মনে করে দিতে চাই, আজকে 4 ডিসেম্বর, আর মাত্র কালকে বাদে পরশু 6 ডিসেম্বর, যেদিন আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব, সেই গল্প তো বাংলাদেশের মানুষের ভুলে গেলে হবে না। আপনারা জানেন 1949 সালে আমাদের মোগল আমলে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ, সেইখানে চক্রান্ত করে একটি রাম মূর্তি রেখে এসে তারপরে বলা হলো এখন আমাদেরকে পুজো করার ব্যবস্থা করে দিতে হবে। তারপর আদালত 40 বছর পর্যন্ত বাবরি মসজিদে মুসলমানদেরকে নামাজও পড়তে দেয় নাই এই কথা বলে। তারপরে আপনারা সকল ইতিহাস জানেন, 1992 সালে দক্ষিণ এশিয়ায়, আমার জানা মতে এশিয়ায় বা পৃথিবীর কোথাও, রাজনৈতিক দলের মদদে প্রকাশ্যে উৎসব করে বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর যেভাবে ভাঙ্গা হয়েছে, গত 1 শতাব্দীতে পৃথিবীর কোনো দেশে এরকম ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক দলের ইন্ধনে হামলা করে ধ্বংস করা হয়েছে, এর কোনো নজির নাই। একমাত্র এই নজির ভারত করেছে। প্রকাশ্য দিবালোকে আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদকে তারা 6 ডিসেম্বর ভেঙে ফেলেছে। আপনারা জানেন, এই বাবরি মসজিদ ভেঙেছে কিন্তু 1992 সালে, তার ন্যারেটিভ নির্মাণ করেছে কিন্তু 1949 সালে। এর মানে প্রায় 40 বছর পরে তারা এই মসজিদ কিন্তু হত্যা করেছে। একইভাবে তারা এখন আজমির শরীফে কেবল বলতে শুরু করেছে। আজমির শরীফকে তারা আজকে বলছে, 50 বছর পরে আমরা দেখব আজমির শরীফেও এরকম, আজমির শরীফকে নাই করে দিয়ে সেখানে একটি শিব মন্দির করা হবে। সম্বল শাহী মসজিদ, সেখানে আজকে হত্যা করা হয়েছে, 50 বছর পরে আমরা দেখব সেটা একটা মন্দির হয়ে গেছে। গুজরাট গণহত্যা 2002 সালে, এখন যে মোদি, কসাই মোদি, যে আজকে বিজেপির এবং ভারতের প্রধানমন্ত্রী হয়ে আছে, গত 20 বছরে গুজরাটে যে গণহত্যা হয়েছে, 1000-এর অধিক মানুষ ন্যূনতম, যাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, মুসলমানদের ঘর বাড়ি লুট করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। আপনারা পারলে বলেন তো যে গত 20 বছরে এরকম একটা গণহত্যা দক্ষিণ এশিয়ার একটা দেশে আর চলেছে? আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, এখন আর পুরনো কথা বলবো না, সাম্প্রতিক 2024 আর 23-এর 2-1টা কথা শুধু মনে করিয়ে দিব। আপনারা জানেন 2023-এ উত্তরপ্রদেশে একজন মুসলমান এমপি আতিক আহমদ, উত্তরপ্রদেশের এমপি আতিক আহমদ এবং তার ভাইকে পুলিশ হেফাজতে সন্ত্রাসী বলে গুলি করে হত্যা করা হয়েছে। এই গত বছর পুলিশ হেফাজতে একজন মুসলমান এমপি এবং তার ভাইকে গুলি করা হত্যা করা হয়েছে। আপনারা যারা মিডিয়ার ভাই আছেন, বাংলাদেশে যারা ভারতের দাবিদারি করে, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, গত বাংলাদেশ তো দূরের কথা, দক্ষিণ এশিয়া বা এশিয়ার একটা দেশের কথা বলেন, পুলিশ হেফাজতে একজন রানিং এমপিকে কোন দেশে গুলি করা হত্যা করা হয়েছে? এইরকম বর্বরতা, পৈশাচিক হত্যা ভারত ছাড়া আর কেউ এখন পর্যন্ত করতে পারে নাই। আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ভারতে 15%, পুরো জনসংখ্যার 15% মুসলমান, কিন্তু তারা সেখানে সংখ্যালঘু। সেই সংখ্যালঘু 15% মুসলমান সরকারি চাকরিতে মাত্র 3% পর্যন্ত তারা সরকারি চাকরি পায়। আমি বাংলাদেশে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের মুসলমানরা হলো 90% উইথ 9% পাওয়ার। কারণ আমি থেকে শুরু করে আমার অসংখ্য ভাই বোন গত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি নিজে সাক্ষী, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আমি একটি প্রশ্নের উত্তর করেছিলাম যেটা আমার শিক্ষক পছন্দ করে নাই। তিনি আমাকে প্রথম বেঞ্চ থেকে উঠিয়ে পিছনের বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন এবং আমার মনে আছে তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মাদ্রাসা না, এত মোল্লা মুন্সি দিয়ে
বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে ফেলা যাবে না। শুধু হিজাবের অপরাধে, দাড়ির অপরাধে, টুপির অপরাধে বাংলাদেশের সমস্ত পাবলিক প্লেস থেকে শুরু করে প্রাইভেট প্রতিষ্ঠান পর্যন্ত নিগৃহীত হয় নাই গত 15 বছরে এমন কোনো মানুষ বাংলাদেশে কম আছে। অথচ আপনি পারলে বলেন তো আমাদের কোন সংখ্যালঘু ভাই বোন, সংখ্যালঘু শব্দটাই একটা ক্রাইম, কোনো সংখ্যালঘু নাই, প্রত্যেকটা মানুষ নাগরিক। আমাদের কোন হিন্দু জনগোষ্ঠীর ভাই বোন হিন্দু হওয়ার কারণে সরকারি চাকরিতে তারা বাধাগ্রস্ত হয়েছে? আপনি পারলে বলেন কোথায় আছে যে উপাসনালয় ঢুকে হিন্দু মন্দিরে যে তাদের পাদ্রীকে হত্যা করা হয়েছে, যেটা ভারতে প্রতিদিন হচ্ছে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই বছর দিল্লিতে, হরিয়ানায় আপনারা জানেন যে উন্মুক্ত স্থানে নামাজ পড়াকে কেন্দ্র করে যে পুলিশ দায়িত্বরত অবস্থায় মুসল্লিদেরকে বুট দিয়ে লাথি মেরেছে। আপনারা এটা দেখেছেন যে দিল্লিতে প্রকাশ্যে মসজিদে জুমার নামাজ পড়ছিল কিছু মানুষ, মসজিদে অ্যাকোমোডেশন হচ্ছিল না, তাই মসজিদের সামনে রাস্তায় প্রকাশ্য দিবালোকে নামাজ পড়ার অপরাধে দিল্লির পুলিশ বুট দিয়ে লাথি মেরেছে মুসলমানদেরকে। পারলে গত 50 বছরে বাংলাদেশের একটা নজির আপনারা দেখান কোনো মন্দিরে বাংলাদেশের কোনো পুলিশ প্রকাশ্যে দিবালোকে লাথি মারার তো দূরের কথা, একটা লাঠিচার্জ করেছে পারলে আপনারা বলেন তো? ইসকন যা করেছে গত 3 মাস, বিভিন্ন নাম দিয়ে যা করেছে, আমাদের সরকার যেই ট্র্যাক্টফুলি, যেই অসীম ধৈর্যের সাথে তাদেরকে হ্যান্ডেল করেছে, আপনারা বলেন না এরকম একটা নজির গত 50 বছরে ভারতে আছে কিনা? এবার আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এতক্ষণ আমরা সংখ্যালঘু হিসেবে মুসলমানদের কথা বলছিলাম। ভারত দ্বিতীয় কার্ডটা খেলে বাংলাদেশের আদিবাসী এবং চট্টগ্রামদেরকে নিয়ে। আমি আপনাদেরকে সংক্ষেপে ভারত কিভাবে মুসলমান ছাড়াও তার অন্যান্য আদিবাসীদের উপরে হামলা করে তার 2-1টা নজির মনে করিয়ে দিতে চাই। দেখুন, 1984 সালে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে হামলা করে যে শিখ গণহত্যা চালানো হয়েছিল, কমপক্ষে 3000 থেকে শুরু করে বিভিন্ন অসমর্থিত মিডিয়া বলেছে 17,000 পর্যন্ত শিখ হত্যা করা হয়েছে। 1984 সালে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে গণহত্যা চালিয়ে হাজার হাজার শিখ হত্যা করেছে কারা? এই ভারত। এবং আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গুরুদুয়ারা নানকশাহী এখানে আছে, আমরা ইনকিলাব মঞ্চ চিন্তা করছি আমরা সেই মন্দিরে তাদের কাছে আমরা সমবেদনা জানাতে যাব, আমাদের বাংলাদেশের আপামর ধর্মপ্রাণ মুসলমান এবং হিন্দু সমস্ত ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই 1993 সালে মণিপুরে পাঙ্গাল হত্যাকাণ্ড করেছে এই ভারত। পাঙ্গাল অত্যন্ত ছোট্ট একটা নৃগোষ্ঠী ভারতের, এক গণহত্যায় 130 জনের অধিককে তারা হত্যা করেছে। গত বছর 2023 সালে কুকিচিন, যারা ধর্মে খ্রিস্টান, সেই খ্রিস্টান ধর্মের কুকিচিনদের উপরে যে গণহত্যা গতবার চালানো হয়েছে 2023 সালে, সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিয়ে, আপনারা জানেন আন্তর্জাতিক মিডিয়া বলছে 200-র অধিক মৃত্যুবরণ করেছে এবং অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়েছে। এখন আপনাদেরকে যে লোমহর্ষক ঘটনাটা বলবো, শুধু এই একটা ঘটনার কারণে ভারতের বিশ্ব মিডিয়ায় যেই পরিমাণ নন্দিত হওয়া দরকার, ধিক্কার হওয়া দরকার, অথচ বাংলাদেশের মিডিয়া কেউ এটা নিয়ে একটা স্টোরি করে না। আপনারা জানেন 2023-এর মে মাসে 2 কুকি নারীকে উলঙ্গ করে প্রকাশ্য দিবালোকে সারা শহরে তাদেরকে হাঁটানো হয়েছে। তার মধ্যে একজন নারী বারবার গণধর্ষণের শিকার হয়েছে এবং সবথেকে মর্মান্তিক, এই প্রকাশ্য দিবালোকে জঘন্য কাজের প্রতিবাদ করতে গিয়ে এই নারীর বাবা এবং ভাই যখন প্রতিবাদ করেছেন তাদেরকেও তারা হত্যা করেছে। 2023-এ প্রকাশ্য দিবালোকে যদি কুকি নারীদেরকে ঘুরিয়ে বিবস্ত্র করে উলঙ্গ করে ঘোরানো যায় এবং তার প্রতিবাদে তার বাবা এবং ভাইকেও হত্যা করা যায়, আমাকে পারলে আপনারা যেই সব আফ্রিকার দেশ বলে আপনারা বাংলাদেশে ট্রল করেন, এইরকম একটা জঙ্গি দেশের নাম বলেন যারা প্রকাশ্য দিবালোকে মেয়েদেরকে উলঙ্গ করে ঘোরায়, গণধর্ষণ করে এবং তার বাবা এবং ভাইকে হত্যা করে। এই ভারতের কাছ থেকে বাংলাদেশের জনগণ সংখ্যালঘুর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয় এইটা শিখবে। অদ্ভুত ব্যাপার। আমি আপনাদেরকে ছোট্ট একটা নজরানা শুধু দিলাম, আপনারা যদি সময় দেন, আপনারা আপনাদের টকশোতে যদি আমাদেরকে ডাকেন, অন্তত গত 10 বছর নিয়ে আমরা 10 ঘন্টা নন স্টপ বলতে পারবো ভারত তার সংখ্যালঘুদের সাথে কি করেছে, প্রত্যেকটা আমরা ডকুমেন্টেড বলতে পারবো। এবার আপনাদেরকে আমরা শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, আপনারা জানেন ভারত এখন মাথা খারাপ হয়ে আছে, কারণ গত 15 থেকে 17 বছরে ভারতের যত ধরনের বিনিয়োগ সে বাংলাদেশে করেছে। বাংলাদেশ আপনারা জানেন তারা এখানে আরেকটা সিকিম বানাতে চেয়েছিল,
তারা আরেকটা কাশ্মীর বানাতে চেয়েছিল। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং বাংলাদেশের মানুষের অশেষ দেশপ্রেম এবং সাহসী মোকাবেলায় ভারত এভাবে চলে যাবে এটা কোনোদিন ভারতের হোমওয়ার্কের মধ্যে ছিল না। এবং অদ্ভুত ব্যাপার হলো, চিন্ময় দাসের মতো একজন একজন টেরোরিস্টকে গ্রেপ্তার করার পর দেখেন ভারতের মতো তার ডিপ্লোমেসি লিটারারি কাজ করছে না, তার ফরেন পলিসি কাজ করছে না, তারা বিবৃতি দিয়ে বসলো। মানে ভারত কোন ব্যাপারে বিবৃতি দিবে আর না দিবে এটাও সে এখন ঠিক করতে পারছে না। ভারতকে অনুরোধ করি, যদি বুদ্ধি বিবেচনা নিয়ে একটু সুস্থ মাথায় মানুষজনে আপনাকে না হাসে এরকম যদি বিবৃতি দিতে চান, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করেন না, ওরা আপনাদেরকে ভালো ভালো স্টেটমেন্ট লিখে দিবে। কারণ আপনি যখন অসুস্থ হয়ে গেছেন, আপনি তো বিকৃত হয়ে গেছেন। আপনাদের মাধ্যমে আজকে বাংলাদেশ সরকারের, বিশেষ করে আমাদের 3 ছাত্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমরা যেই কথা গত 20 বছর ধরে বদলবার কথা ছিল, এই তাবেদার সেবাদার ফ্যাসিস্ট সরকার তো বলেই নাই। আপনি ভাবেন, বাংলাদেশের সংসদে এমপি বলছে ভারতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমরা তার জবাব দিব। মেহেরপুরের এমপি প্রচারণায় বলছে 2024-এর নির্বাচনে আমাকে হারানো এত সহজ না, আমি ভারতের ক্যান্ডিডেট। এর মানে এই কথা বলার পরেও বাংলাদেশের মিডিয়া একটা রা শব্দ করে নাই। আপনারা তো আজকে জানেন বাংলাদেশের মিডিয়া, একজন মিডিয়া একটা নিউজের চ্যানেলের প্রধান, তার অ্যাকাউন্টে 134 কোটি টাকা পাওয়া যায়। এটা তো এখন শুধু জানলাম, কত আরও কোথায় আছে আমরা তো এটা জানি না। সুতরাং আপনাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই, ভারত এই যে অন্যায়গুলো করেছে, 3টা প্রথম, তার সমস্ত আজমির নিয়ে ষড়যন্ত্র আমরা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ, শুধু বাংলাদেশ না সারা বিশ্বের সমস্ত মুক্তিকামী মানুষ নিয়ে আজমির ষড়যন্ত্র রুখে দিবে। নাম্বার 2, সে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করেছে, এখন পর্যন্ত তারা সরি বলেছে যতদূর জানি। সরি বললে কাজ হবে না, তাকে অতি সত্বর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে এবং জুলাই বিপ্লবের বিরুদ্ধে যত গুন্ডা, সন্ত্রাসী, হত্যাকারী, খুনি ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে অতি সত্বর বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এবং আমরা জানাতে চাই, চট্টগ্রাম নিয়ে যদি ভারত আমাদেরকে বারবার শুধু একটু উস্কানি দিতে চায়, আমরা উস্কানির ভাষায় কথা বলবো না, আমরা মনে করিয়ে দিতে চাই আমাদের ক্রাইসিস যদি চট্টগ্রাম হয় ভুলে যায়েন না আপনাদেরও কিন্তু একটা চিকেন নেক আছে। সুতরাং চট্টগ্রামে ডিস্টার্ব করলে চিকেন নেক কিন্তু ডিস্টার্ব করব। চট্টগ্রামে ডিস্টার্ব করবেন না। বাংলাদেশ গত 50 বছর ভারতের অখণ্ডতাকে যেরকম সম্মান করেছে, ইনশাআল্লাহ আমরা আজীবন ভারতের অখণ্ডতাকে সম্মান জানিয়ে যাব। কিন্তু সেবাদাস মনে করবেন না, তাবেদার মনে করবেন না, বন্ধুত্বের ভাষায় কথা বলুন। দেখবেন গত 15 বছর আগে বাংলাদেশের সাথে ভারতের যেই ডিপ্লোম্যাটরা আসতো কথা বলতে, আমাদের মন্ত্রীরা চোরের মতো বসে থাকতো আর পায়ের উপর পা তুলে রাষ্ট্রদূতরা কথা বলতো। কথা হবে ভাই কলকাতার সাথে ঢাকার কোনো কথা নাই, কথা হবে ঢাকা টু দিল্লি। এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগান এমন স্লোগান বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে সমস্ত আম জনতা, মজুর, কৃষাণ থেকে শুরু করে সব ছাত্র জনতাকে এক করে ফেলেছে। সুতরাং নতুন রিপাবলিক ঘোষণার আগ পর্যন্ত আপনারা ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের যখনই কিছু বিভাজন তৈরি হয়ে যায়, ভারত আমাদের এমন বন্ধু, তারা এমন কাজ করে আমরা একত্রিত হয়ে যাই। সুতরাং আমাদের একত্রিত থাকার স্বার্থেও এবং আমাদের একতাবদ্ধ থাকার স্বার্থেও ভারত যদি এরকম উস্কানি মাঝে মধ্যে দেয় তাহলে এটা তো আমরা তাদেরকে ধন্যবাদ জানাবই। এবার আপনাদেরকে জানাতে চাই, আগামী শুক্রবার 6 ডিসেম্বর, আগামী শুক্রবার 6 ডিসেম্বর আজমির শরীফ দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে, ভারতের উপ সহকারী হাই কমিশনে হামলার বিরুদ্ধে এবং ভারতে মুসলমান, কুকি, চীন, শিখ থেকে শুরু করে অন্য সকল সংখ্যালঘুদের উপরে যুগের পর যুগ অবর্ণনীয় নিপীড়নের প্রতিবাদে ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে ভারতীয় এম্বাসিতে শান্তিপূর্ণ র্যালি নিয়ে প্রতিবাদী স্মারকলিপি জমা দিতে যাবে। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, আগামী শুক্রবার 6 ডিসেম্বর মনে করিয়ে দিতে চাই, সেই 6 ডিসেম্বর যেই 6 ডিসেম্বর বাবরি মসজিদকে হামলা করে ধ্বংস করা হয়েছে। সুতরাং বাবরি মসজিদ ধ্বংসের দিনে আগামী 6 ডিসেম্বর শুক্রবার বিকেল 3:30টায় গুলশান 2 সার্কেলে আমরা সমবেত হব এবং সেখান থেকে শান্তিপূর্ণ র্যালি নিয়ে
আমরা প্রতিবাদী র্যালি নিয়ে স্মারকলিপি জমা দিতে যাব ইন্ডিয়ান এম্বাসির কাছে। আমাদের ভিন্ন পথ, আমাদের এক পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ আমাদের সবার, শুধু রাজনৈতিক দল না, আমাদের সকলের, জনগণের একটা বিশেষ অংশ আপনারাও, এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো কারো না থাকতে পারে, কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল। এই জন্য সেই ভূমিকার জন্যও আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে সব প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগাস্টে এই 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে, যেমন মত বিনিময় হয়েছে, ছাত্র সংগঠনগুলোর সাথে হবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের সাথে হবে। আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে। এই সমস্ত অংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে। আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব। আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি, এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ। এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি। আরও অনেকগুলা বিষয়ে কথা হয়েছে। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে। এই বিষয়গুলো তো আসবে, অবভিয়াসলি আসবে। তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব।